আমি নদিয়া জেলার বেথরডি কলেজের ইতিহাসের অধ্যাপক তরুণকান্তি কুমার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় সেমিস্টার এনইপি হিস্ট্রি মেজর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমাদের ইতিহাস সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় বিশ্ব ইতিহাসে অশোকের স্থান বা অশোককে কেন মহামতি বলা হয় সে বিষয়টাই আমরা আলোচনা করব। প্রথমেই বলি, পিতা বিন্দুসারের মৃত্যুর পর 273 খ্রিস্টপূর্বাব্দে অশোক মগধের সিংহাসনে আরোহণ করেন। কথিত আছে তিনি তার 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন, এই জন্য তাকে চণ্ডাশোক বলা হয়। তবে অশোকের মতো সম্রাট ভারতের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে বিরল। এ প্রসঙ্গে ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী মন্তব্য করেছেন যে অশোকের মধ্যে ছিল চন্দ্রগুপ্তের উদ্যম, সমুদ্রগুপ্তের বহুমুখী প্রতিভা এবং আকবরের ঔদার্য। অশোক সিংহাসনে বসা ত্রয়োদশ বর্ষে অর্থাৎ 260-261 খ্রিস্টাব্দে উড়িষ্যা ও অন্ধ্রের কিছু অঞ্চল নিয়ে গঠিত কলিঙ্গ রাজ্য অভিযান করেন। শোনা যায় কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ মানুষ নিহত হয়, 1.5 লক্ষ মানুষ গৃহহীন হন এবং বহু ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধে কলিঙ্গ পরাজিত হয়ে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ইতিহাসবিদ ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে বিম্বিসার অঙ্গরাজ্য জয়ের মাধ্যমে যে সাম্রাজ্য বিস্তার নীতির সূচনা করেছিলেন, অশোকের কলিঙ্গ জয়ের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় অশোক অনুশোচনায় দগ্ধ হন, ফলে তার জীবনে ব্যাপক পরিবর্তন আসে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে দেশ বিদেশের বিভিন্ন স্থানে এই ধর্ম প্রচারের কাজ শুরু করেন। এ উদ্দেশ্যে অশোক কেরলপুত্র, সত্যপুত্র, চোল, পাণ্ড্য, ব্রহ্মদেশ, সিংহল, মিশর, গ্রিস প্রভৃতি স্থানে ধর্মদূত পাঠান। সিংহলে তার পুত্র মহেন্দ্র, কন্যা সংঘমিত্রা, কাশ্মীরে মধ্যান্তিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে ধর্মরক্ষিত, গ্রিক দেশে মহারক্ষিত, মহারাষ্ট্রে মহাধর্মরক্ষিত, মহীশূরে মহাদেব বৌদ্ধ ধর্ম প্রচারে গিয়েছিলেন। ইতিহাসবিদ স্যান্ডার্স বলেছেন যে অশোকের ধর্মপ্রচার এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়েছিল। অশোকের প্রভাবে 5 জন গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি অহিংস আদর্শ গ্রহণ করে পশু হত্যা নিষিদ্ধ করেন এবং যুদ্ধযাত্রাকে চিরতরে ত্যাগ করে ধর্মযাত্রার প্রবর্তন করেন। বৌদ্ধ ধর্মের ঐক্য ও সংহতি রক্ষার জন্য অশোক রাজধানী পাটলিপুত্রে 3য় বৌদ্ধ সঙ্গীতির অধিবেশন আহ্বান করেন। তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। ইতিহাসবিদ ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় বলেছেন যে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের ব্যক্তিজীবনে ও মগধের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে সুদূর প্রসারী পরিবর্তন ঘটে। অবশ্য কলিঙ্গ যুদ্ধের পর অশোক সম্পূর্ণ শান্তিবাদী আদর্শ গ্রহণ করেছিলেন বলে ইতিহাসবিদ ডক্টর রমিলা থাপার, ডক্টর এল ব্যাসাম, ডক্টর রামশরণ শর্মা প্রমুখ মনে করেন না। অর্থাৎ প্রয়োজনে অশোককে আভ্যন্তরীণ শান্তি রক্ষার জন্য ও নিজের রাষ্ট্রকে রক্ষা করার জন্য তাকে যুদ্ধনীতিও গ্রহণ করতে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধের পর অশোকের মনে যে বিরাট পরিবর্তন আসে, তার পরিবর্তে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। এই নীতির মূল কথাই ছিল প্রজাদের কল্যাণ সাধন। সেজন্য অশোক কলিঙ্গ শিলালিপিতে তিনি ঘোষণা করেন যে সবে মুনিষে প্রজা মম, অর্থাৎ সকল প্রজা আমার সন্তান। তিনি তার ত্রয়োদশ শিলালিপিতে ঘোষণা করেন যে
আমার একমাত্র উদ্দেশ্য হলো তাদের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ সাধন করা। অশোক তার ষষ্ঠ শিলালিপিতে বলেছেন যে তিনি প্রজাদের কাছে ঋণী, তিনি প্রজাদের কল্যাণের জন্য কাজ করে সেই ঋণ পরিশোধ করতে চান। এই উদ্দেশ্যে তিনি পথের ধারে বৃক্ষরোপণ, কূপ খনন, দাতব্য চিকিৎসালয় স্থাপন, পান্থশিলা নির্মাণ প্রভৃতি জনকল্যাণমূলক কাজ করেন। মানুষের চিকিৎসার জন্য তিনি বহু দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং বিভিন্ন স্থানে ঔষধি বৃক্ষরোপণ করেন। শুধু মানুষের জন্যই নয়, পশুদের চিকিৎসার জন্যও তিনি চিকিৎসালয় স্থাপন করেন। দেশের সীমা পেরিয়ে বিদেশেও তার জনকল্যাণমূলক কর্মসূচি বিস্তৃত ছিল। অশোক তার প্রজা কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত করার জন্য রাজুক, যৌথ, প্রাদেশিক মহামাত্র, ধর্ম মহামাত্র, অন্তর মহামাত্র, স্ত্রী অধ্যক্ষ মহামাত্র, ব্রজভূমিক প্রভৃতি নতুন কর্মচারী নিয়োগ করেন। প্রতি 3 বা 5 বছর পরপর তিনি রাজুক, যৌথ মহামাত্রদের রাজ্য প্রদক্ষিণের নির্দেশ দেন, যাতে সকল প্রজা এই জনকল্যাণের সুযোগ পায়। সেটা দেখাই ছিল তাদের মূল উদ্দেশ্য। প্রজাদের মনে ধর্মভাব জাগিয়ে তোলা এবং বিভিন্ন ধর্মের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা ছিল ধর্ম মহামাত্রদের দায়িত্ব। নারী কল্যাণ ও নারীদের মধ্যে ধর্ম প্রচারের দায়িত্ব ছিল স্ত্রী অধ্যক্ষ মহামাত্রদের হাতে। দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, কূপ খনন প্রভৃতি জনকল্যাণমূলক কাজের জন্য ব্রজভূমিকরা নিযুক্ত হয়েছিল। তা যা হোক, অশোক এইভাবে কলিঙ্গ যুদ্ধের পর তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি এই জনকল্যাণমূলক কাজে অর্থাৎ জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং তিনি তার সম্রাট পদে থেকে তিনি নিজেকে রাজ্যের ভৃত্য, রাষ্ট্রের ভৃত্য, প্রজাদের রক্ষক এবং